গুপ্ত বেশধারীরা ফের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশন হল বগুড়া পৌরসভা। দাম বাড়লেও ভোগান্তি কমেনি পেট্রোল পাম্পে, পর্যাপ্ত তেল না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, হলে ঢোকা যাবে সকাল ৮টায়। পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ। সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু, আজও হামে ৩ জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গুপ্ত বেশধারী যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান। বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের বিশাল জনসভায় তিনি বলেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি বলেন, বিএনপি দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে চলছে, যা বাধাগ্রস্ত করতে চায় একটি মহল। বগুড়ায় আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। শেষ বিকেলের পড়ন্ত আলোয় যখন লোকে লোকারণ্য বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ, তখন জনতরঙ্গের ঢেউ তুলে জনতার মঞ্চে এলেন এ অঞ্চলের ভূমিপুত্র তারেক রহমান। বক্তব্যের শুরুতেই গত 2 মাসে তাঁর সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একটি মহল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা জুলাই সনদের ধোঁয়া তুলে আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। ময়মনসিংহের একটি ঘটনাকে কুচক্রী মহল রাজনৈতিক রূপ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেখেন কেমন আন্দোলন আন্দোলন কথা বলে, আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়। ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতো, যে ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল। 172 দিনের হরতাল লাগাচ্ছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসুন, আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। বগুড়ার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, শুধু বগুড়া নয়, তার সরকার সারা দেশের মানুষের স্বস্তি ও সচ্ছলতা ফেরাতে কাজ করছে, যা ধ্বংস করে দিয়ে গেছে পতিত স্বৈরাচার। তিনি বলেন, স্বাক্ষর করা জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য তার হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বগুড়া আসলেন তারেক রহমান। 20 বছরের নির্বাচন আর হামলার সময় কাটিয়ে গেছেন পিত্রালয়। তাই বগুড়াবাসীর তাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না। তারেক রহমানও বললেন, বগুড়া সহ সারা দেশকে শিখরে নিতে চান তার সরকার, আর সে অনুযায়ী কাজ করছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি তেল, তাই উন্নয়নের সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। তিনি আরও বলেন, পুরো দেশ সরকারের দিকে তাকিয়ে, তাই সারা দেশের উন্নয়ন করতে হবে সমানভাবে।
হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। যে এলাকার সাথে গেঁথে আছে নারীর টান, যেখানে পরতে পরতে লেগে আছে পিতার স্পর্শ, সেই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এলেন পুত্র তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর পিতৃভূমি বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমান উপস্থিত হলে মানুষের বাঁধ ভাঙা আবেগ আর উচ্ছ্বাস আছড়ে পড়ে চারদিকে। ৯১১ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সবাই পাবে এই সেবা। শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারি করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের মানুষের জন্য কাজ করতে চায় তার সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যেই জাহাজে করে যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ। এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তারেক রহমান। মানুষের বিচার প্রাপ্তির সেবাকে সহজ করতে বগুড়া সহ 10 জেলায় বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বিচার প্রাপ্তি কারো দয়া নয়, জনগণের অধিকার। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে তার ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এছাড়াও বাগবাড়ি জিয়া গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকা ক্যাম্প এবং চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে যাত্রাবিরতি করেন নিজের পৈতৃক বাড়িতে। বিকেলে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ নির্বাসন, মামলা, হামলার মতো প্রতিকূলতা পেরিয়ে ২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের পিত্রালয়ে আসলেন তারেক রহমান। এখানকার মানুষের তাই তাকে ঘিরে যেমন আগ্রহ রয়েছে, তেমনি তারেক রহমানও বললেন, শুধু এই অঞ্চলের মানুষ নয়, পুরো বাংলাদেশের মানুষের জন্য তিনি একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চান এবং তার সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বাগবাড়ি, বগুড়া। আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ শিক্ষামন্ত্রী এ.ন.ম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরীক্ষার্থীদের সকাল ৮টায় সময় হলে প্রবেশের সুযোগ দেয়া এবং পরীক্ষা সংক্রান্ত সব ধরনের অপরাধ ঠেকাতে ১৯৮১ সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান। নজরানা চৌধুরী রিপোর্ট। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা যেন শতভাগ সুষ্ঠু হয় সে বিষয়ে জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বক্তব্য রাখেন। 9টি সাধারণ বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে এবার মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় 71,626 জন কম। প্রশ্ন ফাঁস সহ যে কোনো প্রকার পরীক্ষা সংক্রান্ত সাইবার অপরাধ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীরা যেন সকাল 8টা থেকে পরীক্ষার হলে ঢুকতে পারে সে বিষয়ে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। একজন শিক্ষক 300 খাতা লিখতে তার কতদিন সময় লাগতে পারে, সেগুলিকে আমরা এবার আনুপাতিক হারে কতটুকু সময় লাগতে পারে সেগুলি বিবেচনা করে তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন।
পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী জানান, এই সময় কিভাবে আরও কমিয়ে নিয়ে আসা যায় সেজন্য তারা কাজ করছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বিকেলে অফিস শেষ করে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা কয়েকজন তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বনানী থানা পুলিশ জানায়, দুর্বৃত্তদের শনাক্তকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।